বোর্ডে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছো, এই কোশ্চেনগুলোকে পেন পেপার ছাড়াই সলভ করা কি সম্ভব? তোমাদের এখন কি মনে হচ্ছে এবং এই ক্লাসটি অ্যাটেন্ড করার পর কি মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লার্ন ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের ডিসকাশন করব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ওকে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা রাখলেন। বছরের শেষে মোট 1080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে রেখেছিলেন? দেখো, 10,000 টাকাকে দুটি অংশে ভাগ করলেন, একটিতে 10% হারে সুদ পেলেন, অপরটিতে 12% হারে সুদ পেলেন। এর ফলে বছরের শেষে 1080 টাকা সুদ পেলেন। তাহলে মোটের উপরে কত শতাংশ সুদ পেলেন এটা কি আমরা নির্ণয় করতে পারবো? নিশ্চয়ই পারবো। তাহলে আমরা এলিগেশন অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? দেখো, মোটের উপরে 1080 টাকা সুদ পাচ্ছে, তাই তো? মোট টাকা কত? 10,000 টাকা, ঠিক? শতকরায় বের করতে হবে, 100% দ্বারা গুণ করব, তাই তো? দেখো, কাট হলো, আর একটা শূন্য কাট হবে, হলো। তাহলে দেখো, 10.8%। মোটের উপরে সুদের পরিমাণ কত? 10.8%, ঠিক আছে? দেখো, একটিতে 10% সুদ পান, অপরটিতে 12% সুদ পান। মোটের উপরে 10.8% সুদ পান, তাই তো? এলিগেশন অ্যাপ্লাই করো, কত হবে বলো? 1.2 আর এখানে 0.8, তাই তো? দেখো, রেশিও নিলে দশমিক তো উঠে যাবে, তাই না? 4 দ্বারা কাট করো, 3, এটা 2, তাহলে 3:2 হলো রেশিও। এবার এটা কার রেশিও বের হবে? বেস ভ্যালুর রেশিও। এখানে বেস ভ্যালু কি হবে? এটা কি? সুদের হার। সুদের হার কার উপরে নির্ণয় করা হয়? প্রিন্সিপালের উপরে। তাহলে এটা হবে প্রিন্সিপালের রেশিও। অর্থাৎ 10% হারে যদি 3 টাকা জমা করা হয়, তাহলে 12% হারে 2 টাকা জমা করা হয়েছে, তাই না? দেখো, মোট টাকাটা কত? 3 যোগ 2, 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। 5 ইউনিটের ভ্যালু বলেছে 10,000, তাই না? ওকে, তোমাকে কি নির্ণয় করতে বলেছে? বলেছে কত টাকা 10% হারে রেখেছিলেন। 10% হারে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। গুণ 3 করে দাও, ঠিক আছে? 6,000, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এবার এলিগেশনের সাহায্য ছাড়াও এটা করা যেতে পারে বেসিক নিয়মের সাহায্যে। তো বেসিক নিয়মটা দেখো। দেখো, 10,000 টাকাকে দুটি অংশে ভাগ করা হচ্ছে। একটি অংশ সাপোজ এক্স, অপরটি হলো ওয়াই, ঠিক আছে? এখানে 10% হারে সুদ পাওয়া যাচ্ছে আর এখানে 12% হারে সুদ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে 1 বছরে মোট সুদের পরিমাণ কত হবে? দেখো, এক্স টাকাতে 10% সুদ পাওয়া যাবে, তাহলে এক্স এর 10%, আর এখান থেকে ওয়াই এর 12%। মোট সুদ কত বলেছে? 1080, তাই না? তাহলে এই ভ্যালুটা কত হলো? 1080, ঠিক আছে?
10,000কে এই দুটি খণ্ডে বিভক্ত করা হয়েছে, তাহলে এই দুটি খণ্ডকে যদি যোগ করা হয় কত হবে? 10,000 হবে, তাই তো? ঠিক, দেখো 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, এই দুটি সলভ করে তোমরা এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে পারো। কিন্তু আমি কিভাবে সলভ করব দেখো, আমি দেখলাম 10%, 12%, ছোট ভ্যালুটাকে টার্গেট করলাম, ঠিক আছে, জুনিয়র ভ্যালুটাকে টার্গেট করলাম। x গুণ 10%, y গুণ 10% প্লাস 2%, ঠিক আছে। ছোট ভ্যালুটা যত আছে তার সাপেক্ষে বড় ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এটা কত হবে? 1080। ওকে, এবার দেখো এখান থেকে কি আসবে? x এর 10%, আর এখান থেকে গুণ করলে দেখো y এর 10%। 10% কমন নিতে পারি, তাহলে কি থাকবে? x প্লাস y এর 10%, তাই না? এটা থাকবে প্লাস y এর 2% ইকুয়াল টু 1080, ঠিক আছে। এবার দেখো x প্লাস ওয়াই মানে কত? টোটাল ভ্যালুটা, তাই না? x প্লাস ওয়াই 10,000, বোঝা গেল? তাহলে 10,000-এর 10%, 10,000-এর 10% কত হবে? 1,000, তাই না? তাহলে এখানে হলো 1,000, ওকে, প্লাস ওয়াই এর 2% ইকুয়াল টু 1080, ঠিক আছে। 1000কে এদিকে নিয়ে যাও, কত হলো? 80। তাহলে y এর 2% মানে হলো 80, তাই তো? y এর 2% মানে হলো 80, ওকে। দেখো কাট করো, কত হলো? 40। পার্সেন্টেজ মানে কি? ডিভাইড বাই 100। এই সাইডে গেলে কি হবে বলো? 100 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে দুটো শূন্য লিখে দাও। তাহলে y এর ভ্যালু হলো 4000, ঠিক আছে। x এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু যদি 4000 হয় তাহলে x এর ভ্যালু হবে বলো 6000, তাই না? মোট কত? 10,000। কি ক্লিয়ার হলো? তাহলে 10% হারে 6,000 টাকা জমা রাখা হয়েছিল। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এই অ্যাপ্রোচে আমরা ফলো করব না, এখান থেকে আমরা কিছু কনসেপ্ট নিয়ে কাজ করব, যার ফলে মাইন্ডে সলভ করতে পারবো, ঠিক আছে। দেখো x প্লাস ওয়াই এর 10%, ওয়াই এর 2%, 10% কি? জুনিয়র ভ্যালু, তাই না? তাহলে এখান থেকে আমরা একটি কনসেপ্ট ডেভেলপমেন্ট করেছি, জুনিয়র ভ্যালু কনসেপ্ট, ঠিক আছে, যেটির সাহায্যে আমরা এই টাইপের প্রবলেমকে মাইন্ডেই সলভ করতে পারবো। তো এটা একটু নোট ডাউন করে নাও। দেখো প্রথম অংশে 10% হারে সুদ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় অংশে 12% হারে সুদ পাওয়া যাচ্ছে। জুনিয়র ভ্যালু কোনটা? 10%। তাহলে অপর ভ্যালুটাকে জুনিয়র ভ্যালুর সাহায্যেই রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটাকে আমরা 10% প্লাস 2% লিখতে পারি, তাই তো? তাহলে দ্বিতীয় অংশে এক্সট্রা 2% সুদ পাওয়া যাবে, তাই না? দ্বিতীয় অংশে এক্সট্রা 2% সুদ পাওয়া যাবে, তাই তো? এবার দেখো মোটের উপরে এই 10% সুদ তো পাওয়া যাবেই, তাই না? মোটের উপরে 10% সুদ কত হবে? 10,000-এর 10%, 1,000। কিন্তু কত সুদ পাওয়া যাচ্ছে? 1080। অতিরিক্ত 80 টাকা সুদ পাওয়া যাচ্ছে। সেটা কার জন্য পাওয়া যাচ্ছে? এই 2%-এর জন্য, তাই না? তাহলে আমরা বলতে পারি এই 2%-এর ভ্যালু 80 টাকা, তাই না? এই 2%-এর ভ্যালু 80 টাকা, কি বলতে পারি তো? তাহলে
দ্বিতীয় অংশের 2% মানে 80 টাকা, তাই তো? এবার 100%-এর ভ্যালু যদি বের করি কি পাবো? দ্বিতীয় অংশের পরিমাণ, তাই না? দ্বিতীয় অংশের পরিমাণ কত হবে দেখো, 2-এর কত গুণ এটা? 2-এর 40 গুণ, 100-এর 40 গুণ করো, তাহলে দ্বিতীয় অংশের পরিমাণ হলো 4000 টাকা। ঠিক আছে, এবার দ্বিতীয় অংশের পরিমাণ যদি 4000 টাকা হয় তাহলে প্রথম অংশের পরিমাণ কত হবে বলো? প্রথম অংশের পরিমাণ হবে 6000 টাকা, তাই না? দেখো এটা কি মাইন্ডে সলভ করা যেত? হ্যাঁ যেত। দেখো 10% এবং 12% হারে সুদ পাওয়া যাচ্ছে, তো 10%-এর সাহায্যে রিপ্রেজেন্ট করো। 10% প্লাস 2%, ঠিক আছে? তাহলে মোটের উপরে 10% সুদ তো পাওয়া যাবেই, 10,000-এর 10% মানে 1000, কিন্তু কত সুদ পাওয়া যাচ্ছে? 1080, তাহলে 80 টাকা অতিরিক্ত সুদ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 2%-এর ভ্যালু 80 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100% ভ্যালু হবে 4000 টাকা, অর্থাৎ দ্বিতীয় অংশের পরিমাণ 4000 টাকা, তাই তো? দ্বিতীয় অংশের পরিমাণ যদি 4000 টাকা হয় তাহলে প্রথম অংশের পরিমাণ 6000 টাকা। ঠিক আছে, তো মাইন্ডেই এই টাইপের প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি 8000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% ও 12% সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে মোট 1520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? ঠিক আছে, দেখো 2 বছরের সুদের পরিমাণ 1520 টাকা, তাহলে 1 বছরের সুদের পরিমাণ কত হবে? 1520 ডিভাইড বাই 2, তার মানে 760 টাকা। তোমরা এটা মাইন্ডেই করতে পারবে, তাই না? 1 বছরের সুদের পরিমাণ 760 টাকা। দেখো প্রথম অংশে সুদের পরিমাণ কত বলেছে? 8%। দ্বিতীয় অংশে সুদের পরিমাণ 12%, জুনিয়র ভ্যালু হলো 8%। 8%-এর সাহায্যে রিপ্রেজেন্ট করো। 8% প্লাস 4%, তাহলে দ্বিতীয় অংশে এক্সট্রা 4% সুদ পাওয়া যাবে, তাই না? এক্সট্রা 4% সুদ পাওয়া যাবে। ঠিক, দেখো মোটের উপরে এই 8% সুদ তো পাওয়া যাবেই। মোটের উপরে 8% কত হবে? 8000-এর 8%। দেখো পার্সেন্টেজের সাহায্যে দুটা শূন্য তো কাট হবে, তাহলে কত থাকলো? 80। 80-এর 8 গুণ কত হবে? 640, তাই না? দেখো এক্সট্রা তাহলে কত সুদ পাওয়া যাচ্ছে? এক্সট্রা 120 টাকা সুদ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 4%-এর ভ্যালু হলো 120 টাকা, তাই না? এই 4%-এর ভ্যালু হলো 120 টাকা। ঠিক, এবার দেখো 4-এর কত গুণ হচ্ছে? 4-এর 30 গুণ। 100%-এর ভ্যালু বের করো, তাহলে কার ভ্যালু বের হবে? দ্বিতীয় অংশের পরিমাণ, তাই না? দ্বিতীয় অংশের পরিমাণ কত হবে? 30 দ্বারা গুণ করো, তাহলে 3000। দ্বিতীয় অংশের পরিমাণ হবে 3000। কি চেয়েছে বলো তো? এটা হলো দ্বিতীয় অংশের পরিমাণ। কি চেয়েছে দেখো তো? 12% হারে জমা রেখেছিলেন কত টাকা? 12% হারে জমা রেখেছিলেন 3000 টাকা। ঠিক আছে, তাহলে 3000 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। দেখো মাইন্ডে সলভ করা যাবে, একটু চেষ্টা করো। দেখো 8% 12%, তাহলে 8%-এর সাহায্যে রিপ্রেজেন্ট করো। 8% প্লাস 4%, ওকে। তাহলে মোটের উপরে 8% সুদ তো পাওয়া যাবেই। মোট কত টাকা? 8000। 8000-এর 8% মানে 640, তাই না? 1 বছরের সুদের পরিমাণ কত? 760,
তাহলে এক্সট্রা কত সুদ পাওয়া গেল? 120 টাকা, তাই না? তাহলে এই 4% ভ্যালু 120 বলতে পারি, তাই না? 4-এর কত গুণ? 4-এর 30 গুণ। 100% ভ্যালু বের করতে হবে, 100-এর 30 গুণ করো, 3000। কি মাইন্ডেই সলভ হয়ে যাবে, তাই তো? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন। কিছু অংশ 7 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে, বাকি অংশ 12 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়ে যান। কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? ঠিক আছে, দেখো কিছু অংশ 7 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে যান, তাই তো? তাহলে হেঁটে যান 7 কিমি প্রতি ঘন্টা বেগে, ওকে। বাকি অংশ 12 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়ে যান, 12 কিমি প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, দেখো কিছু অংশ হেঁটে যান, বাকি অংশ দৌড়ে যান, এই দুটিকে মিলিয়ে দিলে আমরা টোটালটি পাচ্ছি না। দেখো এটা কি আছে? স্পিড। এটা কি? স্পিড। তাহলে এখানে কি চাই? মোটের উপর স্পিডটা, তাই না? অর্থাৎ অ্যাভারেজ স্পিডটা চাই। আমরা কি বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো। দেখো 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন, তাহলে 1 ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করবেন? 10 কিমি পথ অতিক্রম করবেন। তাহলে অ্যাভারেজ স্পিড হলো 10। ঠিক আছে, এবার আমরা এলিগেশন অ্যাপ্লাই করতে পারবো। দেখো 2:3। ঠিক আছে, এটা কার রেশিও পাবো? বেস ভ্যালুর রেশিও পাবো। এখানে বেস ভ্যালু কি হবে? এটা কি আছে? স্পিড। স্পিড মানে কি? স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে বেস ভ্যালু কি আছে? টাইম আছে, তাই না? তাহলে এটা টাইমের রেশিও হবে, বুঝতে পারলে? টাইমের রেশিও। দেখো টোটাল টাইমটা কত? 2 + 3, 5 ইউনিট, তাই না? আর এখানে টোটাল টাইম কত বলেছে? 10 ঘন্টা। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু 10 ঘন্টা, তাই না? 5 ইউনিটের ভ্যালু 10 ঘন্টা, 5-এর 2 গুণ। ঠিক আছে, কি বের করতে বলেছে বলো? কত কিমি পথ তিনি হেঁটেছিলেন। দেখো তাহলে এই সময়টা বের করি, কারণ এর হাঁটার সময়, তাই না? তাহলে 2 ইউনিটের ভ্যালুটা বের করো, কত হবে? 4 ঘন্টা, তাই না? 2-এর 2 গুণ। ঠিক আছে, তাহলে তিনি 4 ঘন্টা হেঁটেছিলেন কতর স্পিডে? 7-এর স্পিডে, তাই না? তাহলে কতটা ডিস্টেন্স হেঁটেছিলেন বলো? স্পিড ইন্টু টাইম, রাইট? 7 × 4, 28 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 28 কিলোমিটার পথ তিনি হেঁটেছিলেন। বুঝতে পারলে? এবার এটাকে আমরা জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্য করতে পারি, মাইন্ডেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে নোট ডাউন করে নাও। দেখো তিনি হেঁটেছিলেন 7 কিমি প্রতি ঘন্টার স্পিডে এবং দৌড়েছিলেন 12 কিমি প্রতি ঘন্টার স্পিডে। 7 হলো জুনিয়র ভ্যালু, 7-এর সাহায্যে রিপ্রেজেন্ট করো। 7 কিমি প্রতি ঘন্টা প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই 5 কি? 5 হলো এক্সট্রা স্পিড, তাই না? এক্সট্রা স্পিড। ঠিক, এবার দেখো উভয় স্পিড যদি 7 হতো, তাহলে 10 ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করত? 7 × 10, 70 কিমি পথ অতিক্রম করত, কি তাই তো? কিন্তু কত কিমি পথ অতিক্রম করছে? 100 কিমি পথ অতিক্রম করছে, অর্থাৎ 30 কিমি এক্সট্রা পথ অতিক্রম করছে, তাই না? দেখো 1 ঘন্টায় 5 কিমি পথ এক্সট্রা অতিক্রম করছে, তাহলে 30 কিমি এক্সট্রা অতিক্রম করতে কত সময় লাগবে? 30/5, 6 ঘন্টা সময় লাগবে, তাই তো? অর্থাৎ 6 ঘন্টা তিনি দৌড়েছিলেন। মোট জার্নি করেছেন 10 ঘন্টার, তাহলে 4 ঘন্টা তিনি
হেঁটেছিলেন। তাহলে কতটা পথ হেঁটেছিলেন বলো? 7 কিমি প্রতি ঘন্টার স্পিডে 4 ঘন্টা হেঁটেছিলেন, অর্থাৎ তিনি হেঁটেছিলেন 7 গুণ 4 28 কিমি পথ, তাই না? অনেকেই বুঝতে পারোনি। দেখো, উভয় স্পিড যদি 7 হয় তাহলে 10 ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করবে? 7 গুণ 10 70 কিমি পথ অতিক্রম করবে। তিনি কত পথ অতিক্রম করেন? 100 কিমি পথ অতিক্রম করেন, অর্থাৎ 30 কিমি অতিরিক্ত অতিক্রম করেন, তাই না? এখানে দেখো 1 ঘন্টায় 5 কিমি পথ অতিরিক্ত অতিক্রম করেন, তাহলে 30 কিমি অতিরিক্ত অতিক্রম করতে কত সময় লাগবে বলো? 30/5 অর্থাৎ 6 ঘন্টা, তাই তো? 6 ঘন্টা, অর্থাৎ তিনি দৌড়েছিলেন 6 ঘন্টা। এবার দৌড়ান যদি 6 ঘন্টার, টোটাল জার্নি হলো 10 ঘন্টার, তাহলে হেঁটেছিলেন কতটা হেঁটেছিলেন বলো? 4 ঘন্টা হেঁটেছিলেন, তাই না? দেখো, 7 কিমি প্রতি ঘন্টার স্পিডে হেঁটেছিলেন, 4 ঘন্টা হেঁটেছিলেন, তাহলে কতটা পথ হেঁটেছিলেন? কতটা পথ হেঁটেছিলেন? দেখো, 7 গুণ 4 28 কিমি পথ হেঁটেছিলেন। কিন্তু এটাকে আমরা মাইন্ডেই করতে পারি, তোমাদের দেখালাম, তাই না? একটু ভাবতে হবে জাস্ট, তাহলে মাইন্ডেই সলভ হওয়া সম্ভব। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে? ঠিক আছে, দেখো অ্যাভারেজের একটি কোশ্চেন আমরা এলিগেশনের সাহায্যে সলভ করতে পারি। কিভাবে করব দেখো, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ঠিক আছে, দেখো 7 জন অফিসার বাকি কর্মী মিলে মোট কর্মী হবে, তাই না? তাহলে মোট কর্মীর গড় বেতন কি আমরা জানি? হ্যাঁ জানি, কত? 8,000, তাই না? তাহলে এখানে লিখে দাও। এবার আমরা এলিগেশন অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে ডিফারেন্স নাও। দেখো কত হবে? ডিফারেন্স নিলে 2, ডিফারেন্স নিলে 4। কে লেখার দরকার নেই, কাট হয়ে যাবে না? 2:4, তাহলে কত হবে? 1:2। ঠিক আছে, এবার এটা কার রেশিও বের হবে? অ্যাভারেজের উপরে যদি এলিগেশন অ্যাপ্লাই করা হয় তাহলে কার রেশিও বের হবে? অ্যাভারেজ মানে আমরা কি জানি বলো? সাম অফ অবজারভেশনস ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশনস, রাইট? এখানে অ্যাভারেজ ইনকামের কথা বলা হচ্ছে, তাহলে কি হবে? সাম অফ ইনকাম ডিভাইড বাই নাম্বার অফ পার্সনস, রাইট? তাহলে বেস ভ্যালু হলো নাম্বার, বেস ভ্যালু কি হলো? নাম্বার। তাহলে আমরা রেশিও কার পাবো? রেশিও পাবো কর্মী সংখ্যার, তাই না? কর্মী সংখ্যার, অর্থাৎ 12,000 টাকা গড় বেতনের যদি একজন কর্মী থাকে তাহলে 6,000 টাকা গড় বেতনের 2 জন কর্মী আছে। ক্লিয়ার? ওকে, দেখো 12,000 টাকা গড় বেতনের 7 জন অফিসার আছে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 7, বোঝা গেল? 1 ইউনিটের ভ্যালু হলো 7। ওকে, কি বের করতে বলেছে বলো? ওই অফিসে মোট কতজন কর্মী আছে? 1 যোগ 2, তাহলে 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কত হবে? 21। তাহলে 21 জন কর্মী আছে। বুঝতে পারলে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো,
একটি অফিসে 400 জন অফিসার ও কর্মীর গড় বেতন 30,000 টাকা। যদি অফিসার ও কর্মীদের গড় বেতন যথাক্রমে 10,000 টাকা এবং 20,000 টাকা হয়, তবে ওই অফিসে অফিসার কতজন? ঠিক আছে, দেখো অফিসারের গড় বেতন 10,000 টাকা, তাই তো। কর্মীদের গড় বেতন 20,000 টাকা। অফিসার এবং কর্মীদের গড় বেতন কত? 30,000 টাকা। তাহলে এখানে লিখতে হবে। দেখো এটা কি কখনো সম্ভব? এখানে যে ভ্যালুটা হবে সেটা 10,000-এর থেকে বড় হবে, কিন্তু 20,000 থেকে কম হবে, তাই না? তাহলে এটা সম্ভবই না, অর্থাৎ প্রশ্নটি ভুল আছে, তাই না? বুঝতে পারলে? তো প্রশ্নটি ভুল আছে। এবার নেক্সট কোশ্চেনে দেখে নেব। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1, তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচও 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত? ঠিক আছে, আমরা জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই তো। আয় ইকুয়াল টু খরচ যোগ সঞ্চয়, তাই তো। দেখো ইনকাম 10% বৃদ্ধি পেয়েছে, তাই তো। খরচ 20% বৃদ্ধি পেয়েছে। সেভিংটা আমাদের বের করতে হবে, তাই তো। দেখো এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংকে মিলিয়ে ইনকাম হয়, তাই তো। তাহলে এক্সপেন্ডিচার উপরে 20% চেঞ্জ হয়েছে, অর্থাৎ এক্সপেন্ডিচার আগে যদি 100 হয়, এখন কত? 120%, তাই তো। ওকে, সেভিংটা আমরা জানি না, এই দুটিকে মিলে কি হয়? ইনকাম। তাহলে ইনকামকে এখানে লিখবো, তাই তো। এবার দেখো ইনকাম 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে ইনকাম যদি 100 হয়ে থাকে, এখন কত? 110%, রাইট? এখান থেকে আমরা কি রেশিও পাবো বলো? এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিং এর রেশিও পাবো, রাইট? সেই রেশিওটা কত? 3:1। 3:1 বেস ভ্যালু রেশিও পাবো, তাই না? তাহলে বেস ভ্যালু কি? এটার বেস ভ্যালু কি? এক্সপেন্ডিচার, এটার বেস ভ্যালু কি? সেভিং, তাই না? ওকে, এবার দেখো এদের মধ্যে ডিফারেন্সকে এখানে লেখা হয়, তাই তো। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? দেখো 10, তাই তো। 1 ইউনিটের ভ্যালু 10, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 30। এটা 120, এটা 110, তাহলে এই ভ্যালুটা 110-এর থেকে কম হবে। কত কম? 30 কম, তাই তো। 30 কম, 30 কম করে দাও, কত হবে? 80, তাই না? এবার এটা 80% হওয়া মানে কি? সেভিং 80% হওয়া মানে কি? আগে ছিল 100%, এখন হলো 80%, অর্থাৎ 20% হ্রাস পেল। তাহলে সেভিংয়ের উপরে 20% হ্রাস হলো, ঠিক আছে। সঞ্চয়টা 20% কমে গেল। অপশন চেক করো, দেখো কোনো অপশানে নেই, অপশানগুলো একটু ভুল আছে, ঠিক আছে। এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবার আরেকটি উপায় করাবো, সেটা আরও ইজি মনে হবে, ঠিক আছে। এটা একটু নোট ডাউন করে নাও। দেখো আমরা জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না। এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংয়ের রেশিওটা জানা আছে, কত বলো? 3:1, ঠিক আছে। তাহলে এক্সপেন্ডিচারকে আমরা 300 বলতে পারি, তাই তো, এবং সেভিংকে 100 বলতে পারি, ধরলাম আমাদের ইচ্ছা মতো, তাই না। রেশিওটা যেহেতু জানি, তাহলে তাহলে ইনকাম কত হবে? 400, তাই না। ইনকাম হবে 400, ঠিক আছে। এবার দেখো ইনকাম 10% বৃদ্ধি পাচ্ছে, তাই তো। ইনকাম 10% বৃদ্ধি পাচ্ছে, 400-এর 10% কত হয়? 40। তাহলে এটা কত হবে? এটা হবে 440। 400-এর 10% কত হবে? 40 হবে। তাহলে 40 যোগ করে দাও, ঠিক আছে। এক্সপেন্ডিচার কত বৃদ্ধি পাচ্ছে? 20%, তাই তো।
300 এর 20%, দেখো পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হলো, 3 গুণ 20, তাহলে কত হলো 60, তাই তো? তাহলে এটা কত হলো 360, ঠিক আছে। এবার দেখো এটা কত 440, এটা হলো 360, তাহলে এটা কত হবে? এটা কত হবে 360-এর সঙ্গে কত যোগ করলে 440 হবে? কত যোগ করলে বলো? 80 যোগ করলে, রাইট? 80 যোগ করলে তাহলে দেখো 100 থেকে 80 হলো, 100 থেকে 80 হলো, তার মানে 20% হ্রাস পেয়েছে বলতে পারি, 20% হ্রাস পেয়েছে, তাই না? তো তোমরা এভাবেও করতে পারো। ওকে, আগেরটা করলাম এলিগেশনের সাহায্যে, ওকে, আর এই পদ্ধতি মনে হয় আরও ইজি হলো, তাই না? তাহলে কোনো অপশানে নেই, কিন্তু আমাদের রাইট অ্যান্সার এটাই হবে। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? ঠিক আছে, দেখো আমরা এলিগেশনের সাহায্যে করব। খরচ কত বৃদ্ধি পেয়েছে বলো? 12% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ খরচ এখন কত? 112%, তাই না? সঞ্চয় কত হ্রাস পেয়েছে? 4% হ্রাস পেয়েছে, অর্থাৎ এখন সঞ্চয় কত? 96%, ঠিক। ইনকাম কত বৃদ্ধি পেয়েছে বলো? ইনকাম বৃদ্ধি পেয়েছে 8%, অর্থাৎ এখন ইনকাম কত? 108%, রাইট? এলিগেশন অ্যাপ্লাই করো, দেখো এদের মধ্যে ডিফারেন্স এখানে লেখো, কত হবে বলো? 12, এদের মধ্যে ডিফারেন্স কত? 4। রেশিও নিলে কত হবে বলো? 3:1, 4 দ্বারা কাট করো, ঠিক আছে। এবার দেখো এটা কি? এটা হলো এক্সপেন্ডিচার, এটা কি? সেভিং। এক্সপেন্ডিচার প্লাস সেভিং কি বোঝাবে? ইনকাম। তাহলে 4 ইউনিটের ভ্যালু গিভেন আছে, কত আছে? 4000। 4 ইউনিটের ভ্যালু আছে 4000, ঠিক আছে। তাহলে 1000 গুণ, তাই না? 4-এর 1000 গুণ, রাইট? এক্সপেন্ডিচার বের করো, দেখো এক্সপেন্ডিচার কত? 3 ইউনিট, কি বুঝতে পারছো তো? 3 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 3000, তাই না? 1000 দ্বারা গুণ করলে, ঠিক আছে। তাহলে এখন এক্সপেন্ডিচারটা কত হবে? এখন এক্সপেন্ডিচারটা কত হবে? 3000-এর 112%, তাই না? 3000-এর 112% করো, 3000-এর 112% করো। দেখো 3 তো অসুবিধা হতে পারে, 3000-এর 112%, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হলো, ঠিক আছে। 3 × 112 কত হচ্ছে? 336, তাই না? 336, একটা শূন্য আছে, শূন্যটাকে লাগিয়ে দাও, তাহলে 3360 টাকা, 3360 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। এখানে কেতে যদি কারো অসুবিধা হয় তাহলে এটাকে 4000 লিখবে আর এটাকে 1000 লিখবে, ঠিক আছে। কেতে কারো অসুবিধা হওয়ার কথা না, সকলেই জানো, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা, প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, দেখো প্রতি ছাত্র 30 টাকা পেল, প্রতি ছাত্রী 25 টাকা পেল, ঠিক আছে। ছাত্র প্লাস ছাত্রী টোটাল বোঝাচ্ছে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল সেটা আমরা বের করতে পারবো? অবশ্যই পারবো। দেখো টোটাল টাকাটা কত বলেছে? 1350 টাকা, 50 জনের মধ্যে ভাগ করতে হবে, তাই না? তাহলে প্রত্যেকে কত পাবে? 1350
ডিভাইড বাই 50, বুঝা গেল? তাহলে কত হবে? 27, ঠিক আছে? 27, ওকে। এলিগেশন অ্যাপ্লাই করো, 2 আর এখানে 3, ঠিক আছে? তাহলে ছাত্র সংখ্যা 2 ইউনিট, ছাত্রী সংখ্যা 3 ইউনিট, ঠিক আছে? তাহলে মোট ছাত্রছাত্রী সংখ্যা কত হবে? এদেরকে যোগ করে দাও, 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, তাই তো? 5 ইউনিটের ভ্যালু আছে 50, 5 ইউনিটের ভ্যালু আছে 50 জন, ঠিক আছে? কি বের করতে বলেছে বলো? ছাত্রের সংখ্যা কত? 5-এর কত গুণ? 5-এর 10 গুণ। ছাত্রের সংখ্যা 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 10 দ্বারা গুণ করো, কত হবে? 20। তাহলে ছাত্রের সংখ্যা 20 জন, ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ছাত্রী সংখ্যা কত হবে? 3 গুণ 10, 30 জন, ঠিক আছে? এবার এটাকে আমরা জুনিয়র ভ্যালু কনসেপ্টে সাহায্য করতে পারি, মাইন্ডে সলভ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে নোট ডাউন করে নাও। দেখো, প্রতি ছাত্র 30 টাকা করে পায়, প্রতি ছাত্রী 25 টাকা করে পায়। জুনিয়র ভ্যালু কোনটি? 25। তাহলে 25-এর সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো? 25 যোগ 5, ওকে। তাহলে প্রত্যেক ছাত্র 5 টাকা করে এক্সট্রা পাবে, তাই তো? ওকে। এবার দেখো, প্রত্যেকে যদি 25 টাকা করে পায়, তাহলে 50 জন ছাত্রছাত্রী মোট কত টাকা পাবে? 50 গুণ 25, অর্থাৎ 1250 টাকা পাবে, তাই না? কিন্তু কত টাকা পাচ্ছে? 1350 টাকা, অর্থাৎ 100 টাকা এক্সট্রা পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ প্রত্যেক ছাত্র 5 টাকা করে এক্সট্রা পাচ্ছে। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 100/5, অর্থাৎ 20 জন। বোঝা গেল? ছাত্র সংখ্যা হবে 20 জন, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে আমরা প্রবলেমকে মাইন্ডেই সলভ করতে পারি, তাই না? কিভাবে করব? এটা কি করা যাবে? দেখো, প্রত্যেক ছাত্র 30 টাকা করে পায়, প্রত্যেক ছাত্রী 25 টাকা করে পায়। জুনিয়র ভ্যালু হলো 25, তাই না? প্রত্যেকে যদি 25 টাকা করে পেত, তাহলে 50 জন ছাত্রছাত্রী মোট কত পেত? 1250 টাকা। কিন্তু কত পাচ্ছে? 1350 টাকা। 100 টাকা অতিরিক্ত পাচ্ছে, তাই না? প্রত্যেক ছাত্র 5 টাকা অতিরিক্ত পাচ্ছে, তাহলে ছাত্র সংখ্যা কত হবে বলো? 100/5, অর্থাৎ 20 জন। মাইন্ডে সলভ হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? ঠিক আছে, এটিকে আমরা এলিগেশনের সাহায্য করতে পারি, কিন্তু জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্য করব। আমাদের মাইন্ডেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এলিগেশনের সাহায্যে ট্রাই করতে পারো, ওকে? না হলে বলবে, ঠিক আছে? দেখো, 50 পয়সার কয়েন আছে এবং 25 পয়সার কয়েন আছে। জুনিয়র ভ্যালু কোনটি? 25 পয়সা। তাহলে 25 পয়সার সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে। 50 পয়সাকে আমরা এভাবে লিখতে পারি 25 পয়সা প্লাস 25 পয়সা, ঠিক আছে? ওকে, তাহলে প্রত্যেকটি 50 পয়সার কয়েনের কাছে 25 পয়সা এক্সট্রা আছে, তাই তো? 25 পয়সা এক্সট্রা আছে। প্রত্যেকটি যদি 25 পয়সার কয়েন হতো, তাহলে আমাদের কাছে কত পয়সা থাকতো বলো তো? দেখো, 30টি কয়েন আছে, তাই তো? 30টি কয়েন আছে, তাহলে প্রত্যেকটির মূল্য যদি 25 পয়সা হতো, আমাদের কাছে কত পয়সা থাকতো?
30 গুণ 25 অর্থাৎ 750 পয়সা থাকতো, তাই তো। কিন্তু আমাদের কাছে কত টাকা আছে? 12 টাকা। 12 টাকা মানে 1200 পয়সা। তাহলে এক্সট্রা কত আছে? এক্সট্রা কত আছে? 450 পয়সা, তাই না? 450 পয়সা এক্সট্রা আছে, ঠিক আছে। প্রত্যেকটি 50 পয়সার জন্য 25 পয়সা এক্সট্রা আছে। তাহলে 50 পয়সার কয়েন কটি আছে? 25 দ্বারা ডিভাইড করে দাও, ঠিক আছে। তাহলে 50 পয়সার কয়েন বের হয়ে যাবে, বুঝতে পারলে? নাম্বার অফ 50 পয়সা কয়েন, ঠিক আছে। কত হবে বলো? 18, তাই না? 9 দ্বারা গুণ করলে কত হয়? 225। 25কে 9 দ্বারা গুণ করলে কত হয়? 225। তার দ্বিগুণ মানে কত হয়? 450, তাই তো। তাহলে 18 হবে আমাদের অ্যান্সার। 50 পয়সার কয়েন হলো 18টি। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো মাইন্ডেই সলভ করা যেতে পারে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, জেভি কনসেপ্ট, জুনিয়র ভ্যালু কনসেপ্ট। আজ অবধি কোথাও শেখনি হয়তো, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে 30টি 1 টাকার ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? সেম টাইপের কোশ্চেন। জুনিয়র ভ্যালু কোনটি বলো? 25 পয়সা। তাহলে 25 পয়সার সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে। 1 টাকাকে 25 পয়সার সাহায্যে রিপ্রেজেন্ট করো। 25 পয়সা প্লাস 75 পয়সা, তাই না? 1 টাকা মানে কত? 100 পয়সা, তাই তো। তাহলে প্রত্যেকটি 1 টাকার কয়েনের কাছে এক্সট্রা কত আছে? এক্সট্রা কত আছে? 75 পয়সা, ঠিক আছে। প্রত্যেকটি কয়েন যদি 25 পয়সার হতো তাহলে আমাদের কাছে কত পয়সা থাকতো? মোট 30টি কয়েন আছে, অর্থাৎ আমাদের কাছে থাকতো 30 গুণ 25 অর্থাৎ 750 পয়সা থাকতো। কিন্তু আমাদের কাছে কত টাকা আছে? 15 টাকা আছে। 15 টাকা মানে 1500 পয়সা, তাই তো। অর্থাৎ আমাদের কাছে 750 পয়সা এক্সট্রা আছে। 750 পয়সা এক্সট্রা আছে, তাই তো। পয়সা লিখছি না, 750 পয়সা এক্সট্রা আছে, তাই তো। প্রত্যেকটি 1 টাকার কয়েনের জন্য 75 পয়সা এক্সট্রা আছে। তাহলে 1 টাকার কয়েন কটি আছে? 75 দ্বারা ডিভাইড করে দাও, ঠিক আছে। এটা হলো নাম্বার অফ 1 রুপি কয়েন, রাইট। তাহলে 1 টাকার কয়েন 10টি আছে। কি বের করতে বলেছে বলো? 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? মোট মুদ্রার সংখ্যা 30টি। তাহলে 25 পয়সার মুদ্রা কটি আছে বলো? 10টি 1 টাকার কয়েন। তাহলে বাকি কত থাকে? 20টি, তাই না? তাহলে 20টি 25 পয়সার কয়েন আছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে প্রশ্নকে মাইন্ডেই সলভ করা যেতে পারে, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142টি হলে মুরগির সংখ্যা কত? জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে করা যেতে পারে, এলিগেশনের সাহায্যেও করা যেতে পারে। আমরা জুনিয়র ভ্যালু কনসেপ্টের সাহায্যে করব, ঠিক আছে। মুরগির কটি পা থাকে? 2টি পা, তাই তো। ছাগলের কটি পা থাকে? 4টি পা। তাহলে 2 এর সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে। ছাগলের কাছে এক্সট্রা 2টি পা আছে। প্রত্যেকটি ছাগলের কাছে এক্সট্রা 2টি পা আছে, ঠিক আছে। প্রত্যেকটি প্রাণীর যদি 2টি করে পা থাকতো তাহলে মোট পায়ের সংখ্যা কটি হতো? কটি প্রাণী আছে? 43টি প্রাণী আছে। তাহলে
মোট পায়ের সংখ্যা হতো 86টি, তাই না? 2 গুণ 43 86টি, কিন্তু পায়ের সংখ্যা কটি বলো? 142। তাহলে এক্সট্রা কটি পা আছে বলো? 86 থেকে 100 14 আর দিকে 42, 14 আর 42 কত হয়? 56। তাহলে এক্সট্রা 56টি পা আছে, তাই না? এক্সট্রা 56টি পা আছে, ঠিক আছে। প্রত্যেকটি ছাগলের কাছে এক্সট্রা দুটি করে পা আছে, তাহলে ছাগলের সংখ্যা কটি হবে? 56/2। এটা হলো নাম্বার অফ ছাগল, তার মানে 28টি, তাই তো? ছাগলের সংখ্যা হবে 28টি। কি বের করতে বলেছে? মুরগির সংখ্যা কত? মুরগির সংখ্যা বের করতে বলেছে। দেখো, মোট কটি প্রাণী আছে? 43টি প্রাণী আছে, তার মধ্যে ছাগলের সংখ্যা 28, তাহলে মুরগির সংখ্যা কত হবে? 15, তাই না? তাহলে মুরগির সংখ্যা হলো 15, ঠিক? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? ঠিক আছে, প্রত্যেকটি টিয়ার পায়ের সংখ্যা কত? 2টি, হরিণের সংখ্যা কত? 4টি, তাহলে 2 এর সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তাহলে প্রত্যেকটি প্রাণীর যদি 2টি করে পা থাকতো, তাহলে মোট পায়ের সংখ্যা কত হতো? 2 গুণ 70 অর্থাৎ 140, কিন্তু কটি পা আছে? 200টি পা আছে, তাই তো? 200টি পা আছে, তাহলে এক্সট্রা কটি পা আছে? 60টি পা আছে, তাহলে হরিণের সংখ্যা কত হবে? 60/2 অর্থাৎ 30টি। বোঝা গেল? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাইন্ডে সলভ করা যেতে পারে, তাই না? দেখো, প্রত্যেকটি টিয়ার পায়ের সংখ্যা 2, প্রত্যেকটি হরিণের পায়ের সংখ্যা 4, 2 হলো জুনিয়র ভ্যালু, তাহলে 2 এর সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে, 2 যোগ 2, ঠিক আছে। প্রত্যেকটি প্রাণীর যদি 2টি করে পা থাকতো, তাহলে কটি পা থাকতো বলো? মোট কটি পা থাকতো? 2 গুণ 70 অর্থাৎ 140টি পা থাকতো, কিন্তু কটি পা আছে? 200টি পা আছে, তাহলে এক্সট্রা 60টি পা আছে, তাই না? প্রত্যেকটি হরিণের কাছে এক্সট্রা 2টি পা আছে, তাহলে হরিণ সংখ্যা কত হবে? নাম্বার অফ হরিণ কত হবে বলো? 60/2, তার মানে 30টি, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এই টাইপের প্রবলেমের জন্য পেন পেপার তোলার কোনো দরকার নেই, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুধ ও জলের 2টি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%, কি অনুপাতে 2টি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? এলিগেশনে সাহায্য করব, ঠিক আছে। দেখো, একটি মিশ্রণে 10% জল আছে, অপর একটি মিশ্রণে 20% জল আছে, ঠিক আছে। এই 2টি মিশ্রণকে মিক্স করা হলো এবং নতুন মিশ্রণে 16% জল আছে, ঠিক আছে। 16% জল আছে, এলিগেশন অ্যাপ্লাই করে দাও, অনুপাতটা বের হয়ে যাবে, তাই না? খুব ইজি। 4, এখানে 6, 2 দ্বারা কাট করো, তাহলে কত হবে? 2:3, তাহলে অনুপাতটা হবে 2:3। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4, যদি 3 লিটার আরও জল মেশানো হয়, তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? ঠিক আছে, দেখো, অ্যালকোহল ও জলের অনুপাত 1:4, রাইট? অনুপাত থেকে মোট মিশ্রণ কত হবে বলো? 1 + 4, 5 ইউনিট, তাই না?
5 ইউনিট। প্রশ্নে কত বলেছে বলো? প্রশ্নে বলেছে 15 লিটার, তাহলে 5 ইউনিটের ভ্যালু হলো 15 লিটার। 5-এর কত গুণ? 5-এর 3 গুণ। তাহলে অ্যালকোহলের পরিমাণ হবে 3 গুণ মানে 3 লিটার, এবং জলের পরিমাণ কত হবে? 3 গুণ করো 12 লিটার। এবার কি করা হচ্ছে বলো? জল মেলানো হচ্ছে। কত লিটার? 3 লিটার। 3 লিটার যোগ করে দিলে, তাহলে জলের পরিমাণ হলো 15 লিটার। ওকে, মিশ্রণের পরিমাণ কত হবে বলো? মিশ্রণের পরিমাণ 3 লিটার বেড়ে যাবে, অর্থাৎ মিশ্রণের পরিমাণ হবে 18 লিটার। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 3 লিটার, জলের পরিমাণ 15 লিটার এবং মিশ্রণের পরিমাণ 18 লিটার। কি চেয়েছে? মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? 18 লিটারের মধ্যে 3 লিটার অ্যালকোহল আছে, তাই না? 18 লিটারের মধ্যে 3 লিটার অ্যালকোহল আছে। ঠিক আছে, এটা মানে 1/6 শতকরায় বলছে, তাই না? তাহলে কত হবে? 16.2/3%, তাই না? 1/6% মানে 1/6 মানে কত? 16.2/3%। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও, এটা বের করার কোনো দরকার ছিল না, মোট মিশ্রণ যা দেখে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো, একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে? এই টাইপের অনেকগুলি কোশ্চেন সলভ করা আমরা শিখে নিয়েছি, তাই না? তো কিভাবে করব দেখো, প্রথম মিশ্রণে 2 প্রকার তরলের অনুপাত 2:3। দ্বিতীয় মিশ্রণে এই অনুপাত কত? 5:4। ঠিক আছে, এই 2 প্রকার মিশ্রণ মিক্স করা হলো। ঠিক আছে, এর ফলে যে নতুন মিশ্রণ পাওয়া গেল সেখানে এই 2 প্রকার তরলের পরিমাণ সমান, অর্থাৎ নতুন অনুপাত হবে 1:1। বোঝা গেল? আমি তোমাদেরকে কি বলেছিলাম? যে কোনো একটি তরলের রেট নিয়ে কাজ করবে, যে কোনো একটি তরলের রেট নিয়ে কাজ করবে। যদি প্রথম তরলের রেট নিয়ে কাজ করো তাহলে প্রথম তরলের রেট কত হবে? 2 + 3। 5 ইউনিটের মধ্যে প্রথম তরল কত আছে? প্রথম তরল আছে 2 ইউনিট, তাহলে প্রথম তরলের রেট হলো 2/5। সেমভাবে এখান থেকে প্রথম তরলের রেট কত হবে? 4 + 5, 9 ইউনিটের মধ্যে প্রথম তরল আছে 5 ইউনিট। ঠিক আছে, এখান থেকে প্রথম তরলের রেট কত হবে? 1 + 1, 2 ইউনিটের মধ্যে প্রথম তরল আছে 1 ইউনিট। ঠিক আছে, তোমরা দ্বিতীয় তরল নিয়েও কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এলিগেশন অ্যাপ্লাই করে দাও। দেখো 2/5, 5/9, আগে অনেকবার বলেছি, আবার বললাম। ঠিক আছে, কারণ তোমরা ভুলে যাও। এখানে হাফ। ঠিক আছে, এবার দেখো এটা ফ্র্যাকশন আছে, তো ফ্র্যাকশনকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। কিভাবে করব? 5, 9, 2 এর লসাগু নেব। দেখো এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, তাই না? তাহলে এদের লসাগু কি হবে? এদের গুণফল, তাই তো? গুণফল হবে। ওকে, তাহলে লসাগু দ্বারা যখন গুণ করবে এই 5 কাট হয়ে যাবে। 5 কাট হলে কত থাকবে? 2 × 9 18। ঠিক আছে, এখানে 9 আছে, তাহলে 9 তো কাট হয়ে যাবে যখন লসাগু দ্বারা গুণ করবে, তাহলে কি থাকবে? 5 × 2, তার মানে 10। বোঝা যাচ্ছে? এখানে 2 তো কাট হয়ে যাবে, তাহলে কি থাকবে? 5 × 9 45। ঠিক আছে, যখন লসাগু দ্বারা গুণ করবে নিচের পার্টটার সঙ্গে কাট হবে না? ঠিক আছে, কাট হয়ে কি থাকবে সেটাই বলছি। ক্লিয়ার? এবার দেখো এদের মধ্যে ডিফারেন্স নাও। এটা কত? 50, এটা 45, তাহলে 5। ফ্রেশ করে লেখার কোনো দরকার নেই, অত সময় নেই আমাদের কাছে। ঠিক আছে, এটা কত? 36 আর এটা 45, তাহলে কত? 9। তাহলে
5:9 অনুপাতে মেলাতে হবে। 5:9 অনুপাতে মেলাতে হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 300 টাকা প্রতি কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে। দেখো শেষে বিক্রয় মূল্যটা আছে, কিন্তু আমাদের কি চাই? ক্রয় মূল্য, তাই না? মিশ্রণের ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্য কত বলেছে? বলেছে 250 টাকা। লাভ বলেছে 25%। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? দেখো 25% লাভ বলেছে, তাই তো? তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য 125%, তাই না? আর পার্সেন্টেজে ক্রয় মূল্য কত? 100। এভাবে করতে পারো, অথবা ফ্র্যাকশনে কনভার্ট করে করতে পারো। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস হলো 200। ঠিক আছে, কস্ট প্রাইস 200 টাকা প্রতি কেজি। ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা থাকার কথা না। 300, 175, আর এটা কত হলো? 200। ঠিক আছে, এখানে 25, এখানে কত? 100। তাহলে অনুপাতটা কত হবে বলো? 25 দ্বারা কাট করো ডাইরেক্ট, 1:4। কি চেয়েছে? অনুপাত চেয়েছে। হ্যাঁ, কি অনুপাতে মেশালে? তাহলে 1:4 হবে আমাদের অ্যান্সার। তার মানে অপশন নাম্বার বি। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। আমি তোমাদেরকে বলেছিলাম রিপ্লেসিং রেটের একটি ফর্মুলা আছে, চলো দেখে নিই। দেখো, সাপোজ এই পাত্রে এতটা দুধ আছে, ঠিক আছে? এ লিটার দুধ আছে, সাপোজ এ লিটার দুধ আছে। এখান থেকে এক্স লিটার মিক্সচার তুলে নেওয়া হলো, এক্স লিটার মিক্সচার তুলে নেওয়া হলো। ঠিক আছে, এর ফলে মিক্সচারের পরিমাণ এতটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে মিক্সচারের পরিমাণ হলো এ মাইনাস এক্স লিটার। ওকে, এরপরে কি করা হলো? এক্স লিটার ওয়াটার অ্যাড করা হলো। ঠিক আছে, দেখো যতটা রিমুভ করা হয়েছিল ততটাই অ্যাড করা হচ্ছে। তাহলে মিশ্রণের পরিমাণ প্রথমে যতটা ছিল ততটা হয়ে যাবে, অর্থাৎ এ লিটার হয়ে যাবে, তাই না? এই প্রসেসটা বারবার করা হচ্ছে। এর ফলে কি হবে? দুধের পরিমাণ তো কমতে থাকবে, জলের পরিমাণ বাড়তে থাকবে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে গিয়ে দুধের পরিমাণটা কত হবে কি করে বের করব? তার জন্য একটি ফর্মুলা আছে। ঠিক আছে, কি ফর্মুলা? সাপোজ এটা n টাইমস করা হলো, n টাইমস করা হলো, n টাইমস করা হলো। ঠিক আছে, তাহলে মিল্কের পরিমাণটা কত হবে? ঠিক আছে, মিল্কের পরিমাণটা কত হবে? সবার শেষে মিল্কের পরিমাণটা কত হবে? ঠিক আছে, দেখো ইনিশিয়ালি ছিল এ লিটার ছিল, তাই তো? তারপর 1 মাইনাস, এবার কতটা রিমুভ করা হচ্ছে, রিপ্লেস কতটা করা হচ্ছে? এক্স লিটার। কত ইউনিটের মধ্যে? এ লিটারের মধ্যে, তাই না? তাই তো, এটা কি গেল? রিপ্লেসিং রেট, তাই না? তাহলে 1 মাইনাস রিপ্লেসিং রেট, আর পাওয়ারটা হবে এন। পাওয়ারটা কত হবে? এন। এটা হলো ফর্মুলা। বুঝতে পারলে? তাহলে এটা হলো রিমেনিং মিল্ক। রিমেনিং মিল্ক ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, 65 নাম্বারটি দেখো। 65 নাম্বার কোশ্চেনটি দেখো কি বলেছে? একটি পাত্রে এক্স কেজি দুধ আছে, কেজিতে বলেছে, লিটারে বলা উচিত, তাই না? পাত্র থেকে ওয়াই কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। এই প্রক্রিয়া n মাইনাস 1 বার করা হলো। এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? দেখো প্রথমে এক্স লিটার ছিল, ঠিক আছে?
তারপরে কি করা হচ্ছে, কতটা রিমুভ করা হচ্ছে, ওয়াই রিমুভ করা হচ্ছে কতর মধ্যে, এক্স এর মধ্যে। কতবার করা হচ্ছে, n মাইনাস 1 টাইমস করা হচ্ছে। তাহলে তাহলে দুধের পরিমাণ কত হবে, এত লিটার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। অনেকগুলো করেছি এই টাইপের কোশ্চেন, তাই না? 20% লাভ হবে বলেছে, ক্রয় মূল্যে বিক্রি করছে, 20% মানে 1/5, অর্থাৎ 5 ইউনিটের সাথে 1 ইউনিট মেলানো হয়েছে। অনুপাত কত হবে, 5:1। এক্সপ্লেন আর করলাম না, কারণ অনেকবার করেছি, তাই না? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের প্রবলেমের জন্য পেন পেপার তোলার কোনো প্রয়োজন নেই, তাই না? নোট ডাউন করে নাও। আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে, চঞ্চল ঘোষ স্যারের বই থেকে, সুবীর দাস স্যারের বই থেকে মিক্সচার অ্যান্ড এলিগেশনের প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিলাম। এভাবেই প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবে। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।